সলভটা করে দিচ্ছি, হোমওয়ার্কের কি করে দিচ্ছি, সলভটা আমি করে দিচ্ছি তোমাদেরকে। ওকে, সবাই একটু মনোযোগ দিবেন, হোমওয়ার্কের সলভটা আমরা এখন করাই দিব। ওকে, তো কি বলছে দেখো, ভূমি হতে 1 মিটার উচ্চতায় একটা পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে। ভূমি থেকে 1 মিটার উচ্চতায় একটা পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে তখন 3 নাম্বার ফোঁটাটা কলের মুখ দিয়ে বাইর হয়। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে 3 নাম্বার ফোঁটাটা তখন কি হয়, 3 নাম্বার ফোঁটাটা তখন কলের মুখ দিয়ে বাইর হয়। তার মানে দ্বিতীয় ফোঁটাটা মাঝামাঝি কোন একটা অবস্থায় থাকে। তো বলছে ভূমিতে হতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত। ওকে, তাহলে দেখো আমি একটা কল আঁকাই, পানির কল আঁকাই। এটা মনে করো একটা পানির কল। ওকে, এটা মনে করো একটা পানির কল, ঠিক আছে, একটু সবাই খেয়াল করো। এটা হচ্ছে মনে করো একটা পানির কল, আর এইটা মনে করো হচ্ছে ভূমি, ঠিক আছে। ভূমিটা আর একটু নিচে আঁকাই। তো এই যে এটা মনে করো আমাদের ভূমি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভূমি। আচ্ছা, এখন তোমরা খেয়াল করো, এই যে যখন এইখান দিয়ে পানি বাইর হবে, ঠিক আছে, এই যে কি বলছো দেখো, প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে, এই যে প্রথম ফোঁটা, এটা মনে করো 1 নাম্বার ফোঁটা, এটা হচ্ছে ফার্স্ট ফোঁটা। এটা কত নাম্বার ফোঁটা, ফার্স্ট ফোঁটা। প্রথম ফোঁটাটা, ফার্স্ট ফোঁটাটা যখন ভূমি টাচ করে তখন এটা 3 নাম্বার ফোঁটাটা কলের মুখ দিয়ে বাইর হয়, ঠিক আছে। প্রথম ফোঁটাটা যখন ভূমি টাচ করতেছে 3 নাম্বার ফোঁটাটা কলের মুখ দিয়ে কি হইছে, বাইর হইছে। এন্ড 2 নাম্বার ফোঁটাটা মনে করো এই যে মাঝামাঝি কোন একটা পজিশন আছে। 2 নাম্বার ফোঁটাটা কোথায় আছে, 2 নাম্বার ফোঁটাটা মাঝামাঝি কোন একটা পজিশনে আছে। তো এটা কত, এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে আমার 1 মিটার, সরি এই হাইটটা কত মিটার, হ্যাঁ এই হাইটটা হচ্ছে আমার ভূমি হতে 1 মিটার উচ্চতায় অবস্থিত। কত মিটার, এই যে 1 মিটার উচ্চতায় অবস্থিত। আচ্ছা, তো কথা হচ্ছে ভূমি হতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত সেটা বের করতে হবে। তো আমাদের কি বের করতে বলছে, এই যে ভূমি হতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা, এই উচ্চতাটা কত সেটা বের করতে বলছে। তো এই উচ্চতাটাকে আমি ধরে নিলাম x, আর এটা মনে করো h, এটা মনে করো h1, ঠিক আছে। এটাই হলো কোয়েশ্চেন। আমি আবারও যদি একটু বলি তাহলে দেখো, একটা ভূমি হতে 1 মিটার উচ্চতায় একটা পানির ট্যাপ, এদিক দিয়ে যখন একটা পানির ফোঁটা যখন কি ভূমিতে পড়ে, একটা পানির ফোঁটা প্রথম ফোঁটাটা যখন ভূমিতে পড়ে 3 নাম্বার ফোঁটাটা মুখ দিয়া, ট্যাপের মুখ দিয়া বাইর হয়, ঠিক আছে। তাহলে প্রথম ফোঁটা আর দ্বিতীয় ফোঁটার মাঝামাঝি কোন একটা জায়গায় দ্বিতীয় ফোঁটাটা থাকবে। কোয়েশ্চেন করছে ভূমি হতে দ্বিতীয় ফোঁটাটার উচ্চতা কত, কোয়েশ্চেন করছে ভূমি হতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত। কোয়েশ্চেনটা সবাই আশা করি বুঝতে পারছি, কোয়েশ্চেনটা কি বুঝতে পারছি সবাই, আশা করতেছি আমরা সবাই কোয়েশ্চেনটা বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে দেখো, কথা হচ্ছে আমাদের এই যে একটা জিনিস মাথায় রাখতে হবে। তো একটা জিনিস একটু খেয়াল করো, দেখো কোয়েশ্চেনটা বুঝতে পারছো, কোয়েশ্চেনটা কি সবাই বুঝতে পারছো ভাইয়া, কোয়েশ্চেনটা কি সবাই বুঝতে পারছো। আমি মনে করো আমার এখান থেকে এখানে পড়তে একটা ফোঁটা যদি এখান থেকে এই জায়গায় পড়তে আমার সময় লাগে টি, এখান থেকে এই জায়গায় পড়তে একটা ফোঁটা যদি আমার টপ থেকে একদম নিচে পড়তে সময় লাগে টি, তাহলে আমি যদি একদম মাঝখান বরাবর চিন্তা করি তাহলে এই পোর্শনটাও হবে t/2, আর দ্বিতীয় ফোঁটাটা মাঝামাঝি চিন্তা করলে এই পোর্শনটাও হবে কত, t/2, ঠিক আছে। তো আমি ধরে নিছি দ্বিতীয় ফোঁটাটা, পুরা ফোঁটাটা পড়তে যদি কি, পুরা ফোঁটাটা পড়তে যদি টি সময় লাগে, ঠিক আছে, পুরা ফোঁটাটা পড়তে মনে করো সময় লাগতেছে কত, পুরো ফোঁটাটা পড়তে সময় লাগতেছে হচ্ছে কত, টি, পুরো ফোঁটাটা পড়তে কত সময় লাগতেছে, টি। তো আমি কি ধরে নিব, পুরো ফোঁটাটা পড়তে যেহেতু সময় লাগতেছে টি, আমি কি ধরে নিব, আমি ধরে নিব হচ্ছে তোমার অর্ধেক ফোঁটা, অর্ধেক সময়ে ফোঁটাটা মনে করো এই যে t/2 সেকেন্ডে মাঝামাঝি কন্ডিশনে আসলো, অর্ধেক সময়ে মাঝখানের দ্বিতীয় ফোঁটাটা মাঝামাঝি অবস্থানে আসলো, অর্ধেক সময়ে মাঝখানের ফোঁটাটা মাঝামাঝি পজিশনে আসলো। আচ্ছা, তো এখন দেখো আমরা যদি এভাবে করি যে h1 সমান টি, যদি বাইর করতে চাই h1 সমান কত, টি যদি বাইর করতে চাই তাহলে আমাদের টোটাল টি মানে
এখান থেকে এখানে পড়তে সময় যদি টি লাগে, টোটাল টিটা যদি বাইর করতে চাই, আর এখানে আমাদের নিচের দিকে জি কত, অভিকর্ষ ত্বরণ। ওকে, তাহলে এখন দেখো এইচ অন যদি বাইর করতে চাই, এইচ অন সমান হচ্ছে ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। একটা ফোঁটা পড়ার আগে তার আদিবেগ কত, শূন্য, তাহলে এইচ অন সমান জিটি স্কয়ার, হাফ অফ জিটি স্কয়ার। তাহলে 2h1 ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টি স্কয়ার। সুতরাং টি ইকুয়াল কত, √2h1 ডিভাইডেড বাই কত, জি। তাহলে দেখো √2h1 এর মান কত, 1 ডিভাইডেড বাই 9.8। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমার কার মান বের হবে, এই ক্যালকুলেশনটা করলে আমার সময় বাইর হবে, টি এর মানটা বাইর হবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করলে টি এর মানটা বাইর হবে। ঠিক আছে, তাহলে দেখো 2 × 1 ডিভাইডেড বাই 9.8, তাহলে কত আসে, 0.451। কত আসে, 0.451 সেকেন্ড আসে। তাহলে এটা কার মান বের হলো, এটা বাইর হলো একটা ফোঁটা ট্যাপের মুখ থেকে ভূমিতে পড়তে সময় কত লাগে, 0.45 সময় লাগে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আসো, এখন আমরা দেখব হচ্ছে একটা ফোঁটা অর্ধেক সময় আসতে কতক্ষণ সময় লাগে। ঠিক আছে, অর্ধেকটুকু আসতে কত সময় লাগে সেটাই আমরা এখন দেখব। ঠিক আছে, এইটুক কি বুঝতে পারছো সবাই? এইটুক কি সবার ক্লিয়ার? এইটুক আশা করি সবার ক্লিয়ার। তো এখন আমরা কি করব, এখন দেখো এই যে এখান থেকে এখানে আসতে কত দূরত্ব অতিক্রম করতেছে সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখান থেকে দ্বিতীয় ফোঁটাটা যে এইটুক আসলো, মনে করো t/2 সময় আসছে, অর্ধেক সময় আসছে, তো এই দূরত্বটা কত, এই দূরত্বটা মনে করো হচ্ছে y। তো y দূরত্বটা আমরা যদি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি y সমান কত, ut প্লাস হাফ অফ জি t/2। সময় কতটুকু লাগছে y দূরত্ব অতিক্রম করতে, t/2 সময় লাগছে, তাহলে t/2। তাহলে u এর মান তো 0, তাহলে y সমান হাফ অফ জি ইনটু t/2 হোল স্কয়ার। জি এর মান 9.8, t এর মান কত, এই যে 0.451 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, তো এখন দেখো এখান থেকে কার মান বের হয়, এখান থেকে y এর মানটা বের হয়। ঠিক আছে, y এর মানটা বের করে বলো তো কত আসে, y এর মানটা বের করে বলো তো কত আসে, y এর মানটা বের করে বলো কত আসে, বলো y এর মানটা বের করে বলো তো ভাইয়া কত আসে, y এর মানটা একটু ক্যালকুলেট করো তো, y এর মানটা একটু ক্যালকুলেট করে বলো কত আসে। তাহলে দেখো এই যে কত আসে দেখি, 9.8 ইনটু 0.451 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে, 1.1। কত, আচ্ছা এটা হোল স্কয়ার হবে, 0.5 ইনটু 9.1 ইনটু 3.5 হোল স্কয়ার। y এর মানটা, হ্যাঁ, হাফ জিটি স্কয়ার t/2 হোল স্কয়ার। আচ্ছা, y এর মানটা একটু ভুল হচ্ছে মনে হয়, দেখি, ইনটু 9.8 ইনটু 0.45, দেখি 0.451 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, 0.24, 0.24 মিটার। কত মিটার, 0.24 মিটার। 0. কত মিটার, 0. হচ্ছে 24 মিটার। 0. কত মিটার, 0.24 মিটার। ওকে, 0.24 মিটার। তাহলে আমাদের x ইকুয়াল কত, এই যে পুরাটা হচ্ছে কত, পুরাটা হচ্ছে 1। 1 থেকে আমরা 0.24 কি করব, বাদ দিব। ঠিক আছে, তাহলে x ইকুয়াল কত, আমরা লিখতে পারি কত, x ইকুয়াল কত লিখতে পারি, দেখো এই যে এখানে এখানে লিখে ফেলি। হ্যাঁ, আমরা যদি পুরোটা হচ্ছে h থেকে যদি y বাদ দেই তাহলে x ইকুয়াল কত, মানে ভূমি হতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা, এটাই হচ্ছে দ্বিতীয় ফোঁটা, এটাই হলো সেকেন্ড ফোঁটা। সো ভূমি থেকে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত, h থেকে y বাদ দাও, তার মানে 1 থেকে 0.24 বাদ দাও, কত আসবে, 0.76, 0.76 মিটার। কারেক্ট অ্যান্সার কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে 0.76 মিটার। কারেক্ট অ্যান্সার কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে ভাইয়া 0.76 মিটার। সবাই কি বুঝতে পারছো?
কত মিটার? 0.76 মিটার। সবার কি ক্লিয়ার? 0.76 মিটার। সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা জানাও। সুহান, সাউন্ড তো সবার ঠিক আছে, তুমি নিজে একটু ঠিক করে নাও, ঠিক আছে? সাউন্ড কিন্তু সবার ঠিক আছে, বাকিরা একটু ঠিক করে নাও। ওকে, সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার? y ইকুয়াল ইউটি হবে নাকি y ইকুয়াল ইউটি বাই 2 হবে? y ইকুয়াল ইউটি বাই 2 কোন দুঃখে হবে বাবা? সবার লেখা হলে একটু ডান লিখো তো। সবার লেখা হলে একটু ডান লিখো, ঠিক আছে? তাহলে দেখো একটা জিনিস, ভূমি হতে একটা পানির ফোঁটা যখন 3 নাম্বার হাইটে আসে, ভূমি হতে একটা পানির ফোঁটা যখন 3 নাম্বার সরি একটা পানির ফোঁটা যখন পানির ট্যাপ হতে এই হাইটে আসে, 3 নাম্বার ফোঁটাটা এখান থেকে বের হয়। প্রথম ফোঁটাটা যখন ভূমিতে পড়ে 3 নাম্বার ফোঁটা বাইর হয়, তার মানে 2 নাম্বার ফোঁটাটা মাঝামাঝি থাকে। তো মাঝামাঝি যেহেতু থাকে, আমি ধরে নিছি এই পানির ট্যাপের মুখ থেকে ভূমিতে পড়তে সময় লাগে যদি টোটাল লাগে যদি টি, মাঝামাঝি ফোঁটাটার জন্য সময় লাগবে টি বাই 2। পুরো টাইমটা যদি টি লাগে, মাঝামাঝি ফোঁটার জন্য সময় লাগবে টি বাই 2। তো পুরো হাইটটা মনে করো এইচ 1 মিটার। তাহলে এখান থেকে এখানে পড়তে টোটাল সময়টা আমরা বাইর করতে পারি কিভাবে? আমরা জানি এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার, এখান থেকে টি বাইর করলাম কত? 0.451 সেকেন্ড। মানে এখান থেকে এখানে একটা ফোঁটা পড়তে 0. কত লাগে? 451 সেকেন্ড সময় লাগে। তাহলে এখন দেখো, এই যে এই কলের মুখ থেকে এই পর্যন্ত সেকেন্ড ফোঁটাটা আসতে কতটুকু দূরত্ব আছে, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে যেহেতু আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় ফোঁটাটা আসতে অর্ধেক সময় অতিক্রম করে আসছে, তাহলে আমরা এই যে এই দূরত্বটাকে ধরে নিচ্ছি ওয়াই, আবারও ওয়াই সমান ইউটি প্লাস হাফ অফ জি, টি টাইম কত? অর্ধেক সময় ধরে নিচ্ছি টি বাই 2। আর ইউ কত? এই যে এখান থেকে শুরুতে এই শুরুতে যে নাম্বার ফোঁটাই বাইর হোক না কেন, শুরুতে এটা প্রথম ফোঁটা বাইর হোক, দ্বিতীয় ফোঁটা বাইর হোক, তৃতীয় ফোঁটা বাইর হোক, চতুর্থ ফোঁটা বাইর হোক, প্রত্যেকটা ফোঁটার জন্য আমার আদিবেগের মানটা কত? প্রত্যেকটা ফোঁটার মানের জন্য আমার আদিবেগের মান হচ্ছে 0। প্রত্যেক ফোঁটার জন্য আমার আদিবেগের মান কত? প্রত্যেক ফোঁটার জন্য আমার আদিবেগের মান হচ্ছে 0। প্রত্যেক ফোঁটার জন্য আমার আদিবেগ হচ্ছে কত? 0। সো কথা হচ্ছে এই কারণে 0। আর ওয়াই এর মানটা বাইর করলাম 0.24 মিটার। এই ওয়াই এর মানটা বাইর করার পর পুরো মানটা হচ্ছে এইচ, এইচ থেকে যদি আমি ওয়াই এর মানটা বাদ দেই, পুরো এইচ থেকে আমি যদি ওয়াই এর মানটা বাদ দিই, ভূমি থেকে দ্বিতীয় ফোঁটার উচ্চতা এক্স এর মানটা বাইর হয়ে যায়। ক্লিয়ার? আবার বুঝাই দিছি। আগের ক্লাস না করলেও এই ক্লাস বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আগের ক্লাস তোমরা যদি না করেও থাকো তাও এই ক্লাসটা তোমরা বুঝতে পারবা, নো প্রবলেম। ওকে, আগের ক্লাসটা না করলেও এই ক্লাসটা তোমরা বুঝতে পারবা। ক্লিয়ার সবার? আগের ক্লাস না করলেও এই ক্লাসটা তোমরা বুঝতে পারবা। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও তো। আগের ক্লাস না করে থাকলেও এই ক্লাস বুঝতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। সবার লেখা হলে একটু ডান লিখো। ক্লিয়ার? ওকে, অল রাইট, ক্লিয়ার। ঠিক আছে, আমরা এখন কি করব? এই যে দেখো, আমরা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্টটা পড়বো, যে কনসেপ্টটার নাম হলো প্রাস। আমরা এখন কি পড়বো ভাইয়া? আমরা এখন প্রাস পড়বো। আমরা এখন কি পড়বো? আমরা এখন হচ্ছে প্রাস পড়বো। তো এটা মনে করো একটা ফুটবল, একটা ফুটবলকে কি করা হয়েছে, একটা প্লেয়ার এসে কি দিছে, কিক করছে, ঠিক আছে? একটা ফুটবলকে কি করা হলো, একটা ফুটবলকে একটা প্লেয়ার এসে ক্লিক করছে। তো মনে করো এটা আমার ফেভারিট প্লেয়ার। তোমাদের ফেভারিট প্লেয়ারের নাম কি? আমার ফেভারিট প্লেয়ারের নাম মনে করো হচ্ছে মনে করো, এই তোর ফেভারিট প্লেয়ারের নাম কি? মেসি, আনকারা মেসি। আচ্ছা, যাই হোক। সো এটা মোটেও মেসির মতো লাগতেছে না, মনে করো এটা রোনালদো, ঠিক আছে? আইসা কি করলো, ফুটবলটা ক্লিক করলো। তো ফুটবলটা কিভাবে যাবে? এই যে এইভাবে গিয়ে পড়বে, তাই না? কিভাবে পড়বে? ফুটবলটা এই যে এইভাবে উড়ে গিয়ে এইভাবে পড়বে। ওকে, তো
তো এই যে এইভাবে গিয়ে ফুটবলটা পড়লো, এই গতিকে কি বলা হয়? এই ধরনের গতিপথকে বলা হয় প্রাসের গতিপথ বা প্রজেক্টাইল মোশন। তো এই ধরনের গতিপথকে কেমন গতিপথ বলে? এই ধরনের গতিপথকে বলা হয় হচ্ছে প্রাসের গতিপথ বা প্রজেক্টাইল মোশন। প্রাসের গতিপথ বা প্রজেক্টাইল মোশন। ঠিক আছে? তো প্রাসের গতিপথ বিভিন্ন ধরনের হয়। তোমাদেরকে আমি এই চ্যাপ্টারে বিভিন্ন ধরনের প্রাসের গতিপথ পড়াবো। ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রাসের গতিপথ পড়াবো। তো কেমন কেমন হয় দেখো। মনে করো এই যে মনে করো এরকম একটা ফুটবল ছিল, তুমি কেউ এসে ক্লিক করলো, ফুটবলে যে এমনে পড়লো, এটা একটা গতিপথ হয়, এটা একটা প্রাসের গতিপথ হয়। হ্যাঁ, এরপরে কেমন হয়? এরপর মনে করো যে একটা বিমান, এটা মনে করো একটা বিমান, এই যে একটা বিমান আকাশে মনে করো উঠতেছে। ওকে, একটা বিমান মনে করো আকাশের মধ্যে উঠতেছে। তো ভূমি থেকে বিমানটা মনে করো ওয়াই উচ্চতায় আছে। তো এদিক থেকে একটা রাইফেল দিয়ে শুট করলো, এন্ড তোমার এই গুলিটা এই যে এইভাবে এসে পড়লো। এটাও কিন্তু একটা প্রাসের গতিপথ। ঠিক আছে? তো এটাও একটা প্রাসের গতিপথ, এটাও একটা প্রাসের গতিপথ। আরো কিরকম কিরকম প্রাস হয়? লাঠিম ঘুরাইছো তোমরা ছোটবেলায় কারা কারা? এই যে লাঠিম দড়ি দিয়ে পেঁচাইয়ে এমনে মারো না, এমনে লাঠিমটা ঘুরাও না। তো লাঠিমটা কি হয়? লাঠিমটা নর্মালি এই যে এরকম থাকে, তো দড়ি দিয়ে মনে করো পেঁচানো থাকে। তো লাঠিমটা যখন ঘুরাও, এটা এইভাবে গিয়ে এইভাবে কি কি করতে থাকে? ঘুরতে থাকে। ঠিক আছে? এই যে লাঠিমটাকে মারো, থ্রো করো, লাঠিমটা সোজা গিয়ে ভূমিতে পড়ে লাঠিমটা কি হয়? লাঠিমটা এইভাবে কি করতে থাকে? ঘুরতে থাকে। লাঠিমের যে গতিপথ, এটাও হচ্ছে কি? এটাও হচ্ছে তোমার প্রাসের গতিপথ। এটা হচ্ছে প্রাসের গতিপথ। অথবা মনে করো এই যে তুমি বিল্ডিং এর উপরে দাঁড়ায় আছো, এটা হচ্ছে মনে করো ভূমি। তো বিল্ডিং থেকে তুমি একটা বলকে এইভাবে ফেললা, এটাও একটা প্রাসের গতিপথ। অথবা মনে করো এই যে এইটা মনে করো একটা বড় বিল্ডিং, এটা মনে করো একটা ছোট বিল্ডিং। বড় বিল্ডিং এ তুমি দাঁড়ায় আছো, ছোট বিল্ডিং এ তোমার মনে করো ছোট ভাই দাঁড়ায় আছে। তো কি করলো? তোমার ছোট ভাই একটা বলকে তোমার দিকে এইভাবে নিক্ষেপ করলো, এটাও একটা প্রাসের গতিপথ। অথবা তুমি তোমার ছোট ভাইয়ের দিকে নিচের দিকে একটা বল নিক্ষেপ করলা, এটাও প্রাসের গতিপথ। তো এই ধরনের গতিপথ গুলাকে বলা হয় প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতিপথ। তো আমরা এই গতিপথগুলা নিয়ে ডিটেইলে আলোচনা করব, ডিটেইলে এই গতিপথগুলো আমরা অ্যানালাইসিস করে করে ডিটেইলে আলোচনা করব। তো তোমাদের কাছে একটা কোশ্চেন, তোমাদের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমাদের কাছে একটা কোশ্চেন, সেটা হলো প্রাসের এই যে এই গতিপথগুলা দেখালাম, বলো তো ভাইয়া এগুলা কি দ্বিমাত্রিক গতিপথ নাকি ত্রিমাত্রিক গতিপথ? এগুলা কেমন গতিপথ? সবাই একটু কমেন্টে জানাও, এগুলা কেমন গতিপথ? এগুলা কি দ্বিমাত্রিক গতিপথ নাকি এগুলা ত্রিমাত্রিক গতিপথ? বলো। কথা রিপিট হলে বের হয়ে জয়েন করো, আমার এখানে কথা ঠিকঠাক আছে। ওকে, তোমরা একটু কমেন্টে জানাও তো যে প্রাসের গতিপথ কি দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক। কমেন্ট দেখা যাচ্ছে না সামহাউ, আমরা একটু ওয়েট করি কমেন্ট আসার জন্য। তো এই যে এই গতিপথগুলো দেখলাম, এগুলো সবগুলা কেমন গতিপথ? এই গতিপথগুলো সবগুলো হচ্ছে, এগুলো সবগুলা কেমন গতিপথ? এই গতিপথগুলো সবগুলো হচ্ছে প্রাসের গতিপথ। এই গতিপথগুলো হচ্ছে সব প্রাসের গতিপথ, প্রাসের গতিপথ। ম্যাক্সিমামে ভুল করছে ত্রিমাত্রিক বলে, প্রাসের গতিপথ হচ্ছে দ্বিমাত্রিক, দুই মাত্রা, এক্স আর ওয়াই অক্ষ বরাবর। এই যে সবগুলা দেখো, সবগুলাকে যদি আমি এভাবে অ্যানালাইসিস করি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর কোনো অস্তিত্ব নাই। সো প্রাসের গতিপথ হচ্ছে দ্বিমাত্রিক। প্রাসের গতিপথ কেমন মাথায় রাখবা, প্রাসের গতিপথ হচ্ছে দ্বিমাত্রিক। প্রাসের গতিপথ, প্রাসের গতিপথ কেমন? দ্বিমাত্রিক। প্রাসের গতিপথ কেমন? প্রাসের গতিপথ হচ্ছে দ্বিমাত্রিক, এটা মাথায় রাখবা। ঠিক আছে? আমরা অনেকেই ভুল করি, প্রাসের গতিপথ ত্রিমাত্রিক বলি, বাস্তবে প্রাসের গতিপথ হচ্ছে কেমন? ত্রিমাত্রিক। ওকে, মনে থাকবে? আচ্ছা, অল রাইট, আমরা দেখি। তো এই যে দেখো, এই যে ফুটবলটাকে কি করছে? শুট করছে না? তো এই যে শুট করছে ফুটবলটাকে, ভাইয়া দেখো একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে দেখো
ফুটবলটাকে নিশ্চয়ই একটা নির্দিষ্ট আদিবেগে শুট করছে। সো আমি এই পুরো জিনিসটাকে আমি আমার মতো করে আঁকাই। হ্যাঁ, তোমাদেরকে একটু বোঝাই। এখন দেখো প্রাসের গতিপথের এখন আমরা অ্যানালাইসিস দেখবো। ঠিক আছে, আমরা এখন কি দেখবো? আমরা এখন সোজা বাংলা কথায় প্রাসের গতিপথের কি দেখবো? আমরা এখন সোজা বাংলা কথায় প্রাসের গতিপথের কি দেখবো? প্রাসের গতিপথের অ্যানালাইসিস দেখবো। ওকে, আমরা এখন প্রাসের গতিপথের কি করব? অ্যানালাইসিস করব। ওকে, প্রাসের গতিপথের অ্যানালাইসিস করব। আচ্ছা দেখো, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মনে করো ওয়াই অক্ষ। ওকে, তো মাঝখানে কি রাখছিল? মাঝখানে মনে করো একটা যে কোনো একটা ফুটবল ছিল, এই যে একটা ফুটবল রাখছিল। ঠিক আছে, একটা ফুটবল ছিল। সবাই একটু বোঝার চেষ্টা করো, মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট। সিকিউ আসার মতো, সিকিউ আসার কনসেপ্ট, এগুলো সিকিউ আসবে। এই কনসেপ্ট থেকে কি আসবে? এই কনসেপ্ট থেকে কি আসবে? এই কনসেপ্ট থেকে সিকিউ আসবে। সবাই খেয়াল করো। সো মনে করো যে পা দিয়ে কি করা হয়েছে? এই যে পা দিয়ে কি করা হয়েছে? পা দিয়ে একটা ফুটবলকে কিক করা হয়েছে। সো ফুটবলটা এই যে প্রথমে কি করবে? প্রথমে একটা আদিবেগে শুরু করবে। মনে করো ইউ আদিবেগে ফুটবলটা উপরের দিকে উঠে শুরু করবে। সো তার গতিপথটা কেমন হবে দেখো? গতিপথটা হবে এই যে এরকম, এই যে এরকম একটা গতিপথ কি করবে? এরকম একটা গতিপথে ফুটবলটা চলতে থাকবে। ঠিক আছে, সো এই যে ইউ আদিবেগে যাত্রা শুরু করলো, আমি মনে করলাম ভূমির সাথে আলফা কোণে ফুটবলটাকে কি করা হয়েছে? ভূমির সাথে আলফা কোণে ফুটবলটাকে ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে। একটা ফুটবলকে, তো মনে করো এটা হচ্ছে একটা ফুটবল, একটা ফুটবলকে কি করা হয়েছে দেখো? এটা হচ্ছে একটা ফুটবল, একটা ফুটবলকে, এই যে এটা বিশাল একটা ফুটবল, তো যদিও ডোরা কাটা নেই, একটা ফুটবলকে ভূমির সাথে আলফা কোণে ইউ আদিবেগে কি করা হলো? নিক্ষেপ করা হলো। তাহলে ভাইয়া একটা জিনিস একটু খেয়াল করো তো তোমরা, একটা জিনিস একটু খেয়াল করো সবাই। সো ইউ আদিবেগে যদি নিক্ষেপ করা হয়, তাহলে ভূমি বরাবর ইউ এর উপাংশটা কত? সবাই একটু কমেন্টে জানাও। ভূমি বরাবর ইউ এর উপাংশটা কত? এরপরে লম্ব বরাবর ইউ এর উপাংশটা কত? সবাই একটু জানাও। ইউ এর ভূমি বরাবর উপাংশটা কত? তাহলে ইউ যদি এদিকে আলফা কোণে থাকে, তাহলে আমাদের এই উপাংশটা কত? এই যে এই উপাংশটা হচ্ছে ইউ কস আলফা। ওকে, আর লম্ব বরাবর উপাংশটা কত? লম্ব বরাবর উপাংশটা কত বলতো? লম্ব বরাবর উপাংশটা হচ্ছে ইউ সাইন আলফা, তাই না? লম্ব বরাবর উপাংশটা হচ্ছে ইউ সাইন আলফা। ইউটা কি? আদিবেগ। ইউ হচ্ছে কি? আদিবেগ। তো এটা যদি হয় আদিবেগ, ইউ কস আলফা হচ্ছে আদিবেগের আনুভূমিক উপাংশ, ইউ সাইন আলফা হচ্ছে আদিবেগের উলম্ব উপাংশ। আচ্ছা, তো মনে করো ফুটবলটা টি সময় পর, মনে করো এটা ও বিন্দু, ফুটবলটা টি সময় পর ও বিন্দু থেকে কোথায় গেল? মনে করো এই যে এখানে আসলো। টি বিন্দু থেকে, ও বিন্দু থেকে ফুটবলটা টি সময় পর মনে করো এই যে এখানে আসলো। ওকে, তো এই জায়গাতে তার বেগের দিকটা কেমন? তার বেগের দিকটা হচ্ছে এই যে মনে করো এই যে এরকম, তার বেগটা হচ্ছে মনে করো এই যে এরকম। ঠিক আছে, তার বেগটা কেমন? তার বেগটা মনে করো এই যে এরকম। আচ্ছা, এখন ভাইয়া তুমি একটু বলো যে এইখানে ফুটবলটার বেগ ছিল ইউ, টি সময় পর ফুটবলটা ও বিন্দু থেকে মনে করো এই যে এই বিন্দুতে আসলো, মনে করো এটা এ বিন্দুতে আসলো। ও বিন্দুতে ফুটবলটা যে বেগ ছিল, এই বিন্দুতেও কি ফুটবলটার একই বেগ থাকবে নাকি বেগ আর একটু বাড়বে? তাহলে একটা ফুটবলকে কিক করছো, লাথি মারছো, লাথি মারার মুহূর্তে যে বেগ ছিল, উড়ে যাওয়ার সময় এটার বেগটা আরো বৃদ্ধি পাইতে থাকে না? আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে 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 হাইয়েস্ট উপরে উঠে, এই হাইয়েস্ট উপরে ওঠা পর্যন্ত বৃদ্ধি পাবে, এরপর বেগ হ্রাস পেয়ে আবার নিচে নামা শুরু করে, তাই না? তো এখানে ইউটা হচ্ছে আদিবেগ, আর এই বিন্দুতে এসে তার বেগটা হবে মনে করো ভি। আদিবেগের মতো তো থাকবে না, বেগটা তো চেঞ্জ হবে, বেগটা চেঞ্জ হবে। একই আদিবেগ যদি কন্টিনিউয়াস থাকতো, একই আদিবেগ যদি কন্টিনিউ থাকতো, তাহলে তো এটা চলতেই থাকতো। বেগটা চেঞ্জ হবে, বাড়ুক বা কমুক চেঞ্জ হবে। আচ্ছা, বেগটা হলো মনে করো ভি, তো এই ভি কেও আমরা কি করতে পারি? উপাংশে বিভাজিত করতে পারি। ঠিক আছে, ভি কেও আমরা কি করতে পারি? উপাংশে বিভাজিত করতে পারি। এটা একটা উপাংশে বিভাজিত করতে পারি এইভাবে, এভাবে একটা উপাংশে বিভাজিত করতে পারি, এন্ড আমরা কি করতে পারি বলতো? আমরা এইভাবে একটা উপাংশে বিভাজিত করতে পারি, তাই না? উপাংশে বিভাজিত করলাম। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের ভি এক্স আর এটা হচ্ছে আমাদের ভি ওয়াই।
মানে একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের এই শেষ বেগের আনুভূমিক উপাংশ, এই ভি ওয়াইটা হচ্ছে আমাদের শেষ বেগের কি উপাংশ, উলম্ব উপাংশ। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি আমাদের কন্ডিশন। ওকে, তো দেখো টি সময় পরে যখন এই বিন্দুতে আসলো, তো এই বিন্দুতে আসার পর এটা হচ্ছে আমাদের শেষ বেগের আনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে শেষ বেগের উলম্ব উপাংশ। বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার আসো, এবার আমরা গতির সমীকরণ অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা সবাই জানি, আমরা সবাই কি জানি নরমালি, ভি ইজ ইকুয়াল কত, ইউ প্লাস এটি। এটা আমরা জানি, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি আমরা জানি না, আমরা জানি। এখন আসো এবার একটু মনোযোগ দাও, আমরা এক্স অক্ষ বরাবর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। এই ফর্মুলাটা আমরা এখন কি করব, এক্স অক্ষ বরাবর অ্যাপ্লাই করব, এক্স অক্ষ বরাবর এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর আমরা এখন ওই ফর্মুলাটা কি করব, এক্স অক্ষ বরাবর ফর্মুলাটা ইউজ করব। তাহলে দেখো আমরা যদি এক্স অক্ষ বরাবর ইউজ করি, এক্স অক্ষ বরাবর আদিবেগ কোনটা, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আদিবেগ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর শেষ বেগ। ওকে, এই যে এক্স অক্ষ বরাবর আদিবেগ ইউ কস আলফা, এক্স অক্ষ বরাবর শেষ বেগ কে, ভি এক্স, এক্স অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে ইউ কস আলফা, এক্স অক্ষ বরাবর শেষ বেগ কে, ভি এক্স। তাহলে আমরা কি বলতে পারি, এই যে ভি এর জায়গায় কি লিখতে পারি, ভি এক্স, এক্স অক্ষ বরাবর শেষ বেগ সমান ইউ এর জায়গায় কি আছে, এক্স অক্ষ বরাবর ইউ কস আলফা, ইউ কস আলফা প্লাস এক্স অক্ষ বরাবর ত্বরণটা কি হবে, এক্স অক্ষ বরাবর ত্বরণটাকে আমরা ধরে নেব এ এক্স ইনটু টি। এইটা বুঝতে পারছো কিনা একটু বলো তো, এইটা কি বুঝতে পারি? এইটুক কি বুঝতে পারছো? এইটুক বুঝতে পারছো কিনা একটু জানাও তো ভাইয়া। আচ্ছা দেখো, দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, আবার বোঝাচ্ছি। দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা হচ্ছে একটা ফুটবল, একটা ফুটবলকে এই যে ইউ আদিবেগে কি করা হয়েছে, এই যে এটা হচ্ছে ইউ আদিবেগ, একটা ফুটবলকে ইউ আদিবেগে ভূমির সাথে আলফা কোণে নিক্ষেপ করা হয়েছে। তো আলফা কোণে যেহেতু নিক্ষেপ করা হয়েছে, এই ইউ যে আদিবেগ, এই আদিবেগের আনুভূমিক উপাংশ হচ্ছে ইউ কস আলফা, আর আদিবেগের উলম্ব উপাংশ হচ্ছে ইউ সাইন আলফা। আদিবেগের আনুভূমিক উপাংশ হচ্ছে ইউ কস আলফা, আর আদিবেগের উলম্ব উপাংশ হচ্ছে কি, ইউ সাইন আলফা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে টি সময় পরে এই বলটা ও বিন্দু থেকে এই বিন্দুতে আসলো, তাহলে টি সময় পরে যে এখানে যদি আমি বেগের স্পর্শকটাকে, এটা যেহেতু বৃত্তাকার গতি, বেগের স্পর্শকটা আমাদের এই যে এই বরাবর থাকবে, এই বরাবর থাকবে ভি। তো এই যে দেখো, যেহেতু এটাকে অ্যাঙ্গেলে মারছে, এটা তো অ্যাঙ্গেলে গিয়ে পড়বে তাই না, তো এই ভি কে আমরা দুটো অংশে ভাগ করলাম, একটা হচ্ছে এটা সেম আনুভূমিক বরাবর আর উলম্ব বরাবর। তো আনুভূমিক বরাবর উপাংশটা হচ্ছে ভি এক্স, আর উলম্ব বরাবর উপাংশটা হচ্ছে ভি ওয়াই। তো এখন দেখো, আমরা যদি এই ও বিন্দু আর এই বিন্দুর মধ্যে যে গতিপথটা, এখানে যদি আমরা ভি ইকুয়াল ইউ প্লাস এটি অ্যাপ্লাই করি, তাহলে এ বিন্দুতে শেষ বেগটা কত, ভি এক্স, এখানে আদি বেগটা কত, ইউ কস আলফা। তাহলে আমরা লিখতে পারি, এই যে ভি এর জায়গায় লিখতে পারি ভি এক্স ইকুয়াল, ইউ এর জায়গায় লিখতে পারি ইউ কস আলফা প্লাস, এখানে দেখো ত্বরণ, তো আমরা ধরে নিলাম এক্স অক্ষ বরাবর আমাদের ত্বরণটা হচ্ছে এ এক্স। তো এক্স অক্ষ বরাবর ত্বরণ যদি এ এক্স হয়, তাহলে এ এক্স, এর জায়গায় এ তো ত্বরণ, এর জায়গায় লিখলাম এ এক্স, এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর ত্বরণ ইনটু কত, ঠিক। এখন কি বুঝতে পারছো ভাইয়া? এখন বুঝতে পারছো কিনা বলো, এ এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর ত্বরণ। আচ্ছা, এ এক্স হচ্ছে কি, এক্স অক্ষ বরাবর ত্বরণ।
এখন ক্লিয়ার? ax হচ্ছে কি, ax হচ্ছে x অক্ষ বরাবর ত্বরণ। এখন ক্লিয়ার কিনা বলো তো? এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি, ax কোথায় পাই নাই, ax টা x অক্ষ বরাবর ত্বরণ। এখন তোমাদের একটা কোয়েশ্চেন করি, একটা ফুটবল উপরে উঠে যখন নিচে নামে ওভারঅল গতিপথে অভিকর্ষজ ত্বরণ ছাড়া অন্য কোনো ত্বরণ থাকা পসিবল? অভিকর্ষজ ত্বরণ ছাড়া এখানে অন্য কোনো ত্বরণ কাজ করে কি? মুক্ত অবস্থায় একটা ফুটবল এই যে ভূমি থেকে মুক্ত অবস্থায় উড়ে গিয়ে যখন পড়ে, ভূমি থেকে একটা ফুটবল উড়ে গিয়ে মুক্ত অবস্থায় যখন পড়ে, সেখানে গ্র্যাভিটি ছাড়া অন্য কোন ধরনের ত্বরণ কাজ করা পসিবল? একটু কমেন্টে জানাও, গ্র্যাভিটি ছাড়া অন্য কোন ধরনের ত্বরণ কাজ করা পসিবল কিনা। অভিকর্ষজ ত্বরণ ছাড়া, হ্যাঁ কোন আলফা না ধরে থিটা ধরা যাবে, অভিকর্ষজ ত্বরণ ছাড়া অন্য কোন ধরনের ত্বরণ মুক্ত ফ্রিলি ফলিং অবজেক্টের ক্ষেত্রে, ফ্রিলি ফলিং অবজেক্টের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ ছাড়া অন্য কোন ধরনের ত্বরণ কাজ করা আসলে পসিবল না। তাহলে আচ্ছা, অন্য কোন ধরনের ত্বরণ কাজ করা পসিবল না। এবার বলো, আমরা যদি নরমালি চিন্তা করি, ভাই নরমালি চিন্তা করো তো, এক্স অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণের মান কত? সবাই একটু কমেন্টে জানাও, এক্স অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণের মানটা কত? আমরা জানি অভিকর্ষজ ত্বরণ উপরে নিচে কাজ করে, তো উপরে কাজ করলে জি, সরি নিচে কাজ করলে জি, আর উপরে সেটা মনে করো মাইনাস জি। অভিকর্ষজ ত্বরণ সবসময় উপরে নিচে কাজ করে, তাই না? তো আমি যদি এক্স অক্ষ বরাবর চিন্তা করি, এক্স অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণের মান কত? তাহলে আরেকটা বাণী মাথায় রাখবা, সবাই একটু বাণী মাথায় রাখবা, হ্রাসের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ ছাড়া অন্য কোনো ত্বরণ কাজ করে না। হ্রাসের গতিতে অভিকর্ষজ ত্বরণ ছাড়া অন্য কোন ত্বরণ কাজ করে না। হ্রাসের গতিতে অভিকর্ষজ ত্বরণ ছাড়া অন্য কোনো ত্বরণ কাজ করে না। আর অলওয়েজ মাথায় রাখবা, এক্স অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণ শূন্য। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে তোমাকে, এক্স অক্ষ বরাবর যে কোনো কিছুর অভিকর্ষজ ত্বরণ হইতেছে জিরো। এক্স অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণ কত? এক্স অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণের মান হইতেছে শূন্য। এক্স অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণের মান কত? এক্স অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। তাহলে এক্স এর মান কত হবে? মানে এক্স অক্ষ বরাবর যদি জিরো হয়, এক্স এর মানও কত হবে? জিরো হবে। এটা অলওয়েজ মাথায় রাখবা, এক্স অক্ষ বরাবর অভিকর্ষজ ত্বরণের মানটা যদি শূন্য হয়, তাহলে আমাদের এই মানটা কত হবে? এক্স অক্ষ বরাবর জি এর মানটা কত হবে? জিরো হবে। এটা বুঝতে পারছি? তাহলে হ্রাসের গতিতে অভিকর্ষজ ত্বরণ ছাড়া অন্য কোন ত্বরণ কাজ করে না, এটা মাথায় রাখবা। তাহলে এই যে এক্স এর মান কত? এক্স এর মানে এক্স অক্ষ বরাবর যে কোনো ত্বরণ, হ্রাসের গতির ক্ষেত্রে এই বাণীটা মাথায় রাখতে হবে। হ্রাসের গতির ক্ষেত্রে এই বাণীটা অবশ্যই মাথায় রাখবো, এক্স অক্ষ বরাবর যে কোনো ত্বরণ হ্রাসের ক্ষেত্রে জিরো। সুতরাং ভি ইকুয়াল ইউ কস আলফা। এটাকে তোমরা দাও ইকুয়েশন নাম্বার 1, এটাকে তোমরা দাও ইকুয়েশন নাম্বার 1। এবার ওয়াই অক্ষ বরাবর আসো, ওয়াই অক্ষ বরাবর আসো, ওয়াই অক্ষ বরাবর আসো। ওকে, এবার আমরা একটু ওয়াই অক্ষ বরাবর আসি, ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর আসি। তাহলে ওয়াই অক্ষ বরাবর দেখো, ওয়াই অক্ষ বরাবর কি আছে ভাইয়া বলো তো? ওয়াই অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি, ওয়াই অক্ষ বরাবর এটা কি? ওয়াই অক্ষ বরাবর এটা হইতেছে আমার শেষ বেগ। এই যে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে শেষ বেগ, আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ। এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ। দেখো এই যে ওয়াই অক্ষ মানে ওয়াই অক্ষের দিকে কোনটা আদি বেগ কোনটা শেষ বেগ। ওয়াই অক্ষ বরাবর আমার ভি ওয়াইটা হচ্ছে শেষ বেগ, আর ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন আলফা এটা হচ্ছে আদি বেগ। যেহেতু আদি বেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তো এটা হচ্ছে আদি বেগ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ। ওকে, তাহলে কোন দিকে? এটা উপরের দিকে, তাহলে অভিকর্ষের বিপরীতে। তাহলে ভি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, ইজ ইকুয়াল ইউ এর জায়গায় কি হবে? ওয়াই অক্ষ বরাবর আদি বেগকে ইউ সাইন আলফা, তাহলে ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা প্লাস হবে না মাইনাস হবে?
জি কোন দিকে, নিচের দিকে, তাহলে উপরের দিকে জি এর জন্য মাইনাস হবে, মাইনাস জিটি। তাহলে ওয়াই অক্ষ বরাবর কোন ত্বরণটা কাজ করবে, উপরে নিচে কোন ত্বরণ কাজ করবে, অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। তাহলে আমি যদি এই এ বিন্দুতে গতির সমীকরণ লিখতে চাই, বি এক্স ইকুয়াল ইউ কস আলফা আর ভি ওয়াই ইকুয়াল কত, ইউ সাইন আলফা মাইনাস জিটি। বুঝতে পারছি সবাই? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝে গেছি? সবাই বুঝতে পারছি কিনা বলো? সবাই কি বুঝতে পারছি? তাহলে এই যে দেখো ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, এই যে শেষ বেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশটাই তো ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ। ভেরি গুড। আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ, শেষ বেগ ইকুয়াল আদি বেগ, যেহেতু উপরের দিকে জি মাইনাস এই কারণে জিটি। তোমাদের ক্লাসে এই সাউন্ড সমস্যা হয় খালি? আমি তো এর আগে 2500 ক্লাস নিলাম, এত তাল বাহানা তো ওদের নাই। ঠিক আছে, ক্লিয়ার সবার? এখন ঠিক আছে? এখন আশা করি ঠিক আছে। এ ওয়াই হলো না কেন ভাই? ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা তুমি যদি এ ওয়াই দাও, এ ওয়াই এর মানটাই হচ্ছে জি, এ ওয়াই এর মানটাই হচ্ছে জি। আর যেহেতু উপরের দিকে এই কারণে কি দিব, এই কারণে আমরা মাইনাস দিব। তাহলে এ হচ্ছে কন্ডিশন। আচ্ছা, এখন বলো তো ভি এক্স আর ভি ওয়াই এর মধ্যবর্তী কোণ কত? এই ভি এক্স আর ভি ওয়াই এর মধ্যবর্তী কোণটা কত? এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এখন ভি বাইর করতে চাই, এই যে ভি, ভি যদি আমরা বাইর করি, এই যে ভেক্টরের সমান্তরাল সূত্র, সামান্তরিক সূত্র, ভি যদি বের করতে চাই কিভাবে বের করব? তাহলে সুতরাং ভি সমান রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার প্লাস 2 ভি এক্স ভি ওয়াই কত, cos 90 ডিগ্রি। সো এই পুরো মানটা তো 0 আসবে, কারণ cos 90 ডিগ্রির মান 0। সুতরাং ভি ইকুয়াল কত আসবে, রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার। তো এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে টি সময় পরে বেগের সূত্র, টি সময় পর বেগের, এটা হচ্ছে টি সময় পরে বেগের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে টি সময় পরে বেগের সূত্র। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি, মানে যদি বলে 2 সেকেন্ড পরে বেগ কত বাইর করো, এটা হচ্ছে টি সময় পর, টি সময় পর বেগের সূত্র। টি সময় পর কি, টি সময় পর বেগের সূত্র ভি ইজ ইকুয়াল কত, রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার। টি সময় পরে বেগের সূত্র ভি ইজ ইকুয়াল রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার। ওকে, এটা হচ্ছে টি সময় পরে বেগের সূত্র। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল কত, রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার। ওকে, আচ্ছা, তো এই বেগের দিকটাও বের করতে বলতে পারে। আচ্ছা ভাইয়া একটা জিনিস খেয়াল করো, এই কোণটা আলফা, তাই বলে কিন্তু এই কোণটা আলফা হবে এমন কোনো কথা নাই। মানে এটা কিন্তু ঘুরতেছে, যদি স্ট্রেট লাইন থাকতো তাহলে আলফা হইতো, অনুরূপ কোণ সিমিলার অ্যাঙ্গেল হইতো। কিন্তু এই কোণটা আলফা হলে যে এই যে এই ভিটা ভি এক্স এর সাথে যে আলফা কোণে থাকবে এমন কোনো কথা নাই। ধরে নিলাম ভি এর সাথে ভি এক্স এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ভি এর সাথে ভি এক্স এর মধ্যবর্তী কোণ কত, থিটা। তো থিটা যদি হয়, এখন দিকটা যদি বের করতে বলে কিভাবে বের করব, এভাবে বের করব যে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্বকে ভি ওয়াই আর ভূমিকে ভি এক্স। তো এখান থেকে আমরা বেগের দিকটা বের করতে পারি। সুতরাং থিটা সমান টেন ইনভার্স কত, ভি ওয়াই বাই কত, ভি এক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে বেগের দিক, এটা বেগের মান, নির্দিষ্ট সময় পর বেগের মান, আর এটা হচ্ছে নির্দিষ্ট সময় পরে বেগের দিক। ওকে, একটা হচ্ছে নির্দিষ্ট সময় পরে বেগের মান, আর একটা হচ্ছে নির্দিষ্ট সময় পরে বেগের দিক। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কনসেপ্ট গুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। এখন আমি আরেকটা সিনারিও দেখাবো যেখানে তোমরা আমাকে ইকুয়েশন গুলো বলবা। ঠিক আছে, আমরা এখন এটা এ বিন্দু নিলাম না, এখন আমরা আরেকটা বিন্দু নিব যেটা মাইট বি বি বিন্দু। ঠিক আছে, আমরা পুরো গতিপথটা কি করব, পুরো গতিপথটাই এখন অ্যানালাইসিস করব এখানে। ওকে, পুরো গতিপথটাই আমরা অ্যানালাইসিস করব। এই যে পুরো গতিপথটা মনে করো আমরা এখন কি করব, অ্যানালাইসিস করব। ঠিক আছে,
এটুক পর্যন্ত সবার লেখা হলে ডান লিখো, ঠিক আছে? এটুক পর্যন্ত সবার লেখা হয়ে গেলে একটু ডান লিখো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট পড়া কিন্তু এগুলা। এইটুক পর্যন্ত যদি সবার লেখা হয়ে যায় একটু ডান লিখে ফেলো তো ভাইয়া। তাহলে আমরা আরেকটা কনসেপ্ট দেখবো যেখানে তোমরা বলবা। ওকে, এইটুক পর্যন্ত জাস্ট সবার লেখা হয়ে গেলে ডান লিখো, দেন আমি আরেকটা কনসেপ্ট বলবো যেগুলো আসলে তোমরা বলবা, ঠিক আছে? কামরুন নাহার শ্রাবণী, তুমি ক্লাস শেষে আরেকবার একটু রিওয়াইন্ড করে নিও, কারণ সবাই বুঝছে, আমি 2বার অলরেডি রিপিট করছি। সো এরপরে না বুঝলে একটু ক্লাস শেষে রিওয়াইন্ড করে নিবা, ঠিক আছে? সবাই একটু লেখা হলে ডান লিখো তো ভাইয়া। সবার একটু লেখা হলে একটু ডান লিখো। আচ্ছা, এবার মনে করো সাইন থিটাটা কি বোঝাচ্ছে? কোথায় সাইন থিটা? এখানে সাইন আলফা। সাইন আলফা হচ্ছে আদিবেগের উলম্ব উপাংশ, আদিবেগের উলম্ব উপাংশ, ঠিক আছে? আদিবেগের উলম্ব উপাংশ। আচ্ছা, মনে করো এই বলটা, ওকে, মনে করো বলটা এখন এই জায়গা থেকে উড়ে 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 মনে করো এই যে এই জায়গাতে আসলো, এই জায়গাতে আসলো, ঠিক আছে? উড়ে 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 কোথায় আসলো? এই জায়গাতে আসলো। আচ্ছা, তো এই জায়গাতে যদি আসে উড়ে উড়ে, এখন দেখো এখন তার বেগের দিকটা কোন দিকে কাজ করতেছে? এখন তার বেগটা এই যে এইভাবে কাজ করতেছে, তাই না? এখন তার বেগটা মনে করো এই যে এইভাবে কাজ করতেছে। কিভাবে? তো তার বেগটা কত? তার বেগটা মনে করো এখন ভি, এইভাবে কাজ করতেছে। আচ্ছা, বি বিন্দুতে আসছে। তো এখন দেখো তার আদি বেগের উপাংশটা কোন দিকে ছিল? এই যে এদিকে। আর উলম্ব উপাংশ, আগে উলম্ব উপাংশ উপরের দিকে ছিল। দেখো বলটা যখন উপরের দিকে উঠতেছিল, ভাইয়া খেয়াল করো একটা জিনিস, খেয়াল করো, বলটা যখন উপরের দিকে উঠতেছিল আদিবেগ তো এক্স অক্ষ বরাবর, সরি আনুভূমিক উপাংশ তো এক্স অক্ষ বরাবর। বল যখন উপরের দিকে উঠতেছিল উলম্ব উপাংশ উপরের দিকে। বল যখন নিচের দিকে নামবে উলম্ব উপাংশ তখন কোন দিকে হবে? বল যখন নিচের দিকে নামবে উলম্ব উপাংশটা তখন হবে নিচের দিকে, ঠিক আছে? তো দেখো এখন এই ভিটাকে আমরা আবারও ভি এক্স আর ভি ওয়াই দুইটা ইকুয়েশনে কি করলাম? ভাগ করলাম, ঠিক আছে? তো মনে করো আমার এখানেও দেখো, এখানে মনে করো এই কোণটা মনে করো আরেকটা থিটা, মনে করো এই কোণটাই যে মনে করো আদিবেগের সাথে এই ভিটা আদিবেগের সাথে সরি আনুভূমিক উপাংশের সাথে মনে করো থিটা প্রাইম কোণ উৎপন্ন করছে। আচ্ছা, তো এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, মনে করো এই বিন্দু থেকে কোথায় আসলো? বি বিন্দুতে আসলো, বি বিন্দুতে আসলো। সো বি বিন্দুতে এসে বস্তুটা তো নিচের দিকেই পড়তেছে। সো বি বিন্দুতে বেগ কত? এই যে ভি। সো এই ভিটাকেও আমরা আনুভূমিক আর উলম্ব দুটো অংশে ভাগ করলাম। এখন উলম্বটা নিচের দিকে কেন? এখানে তো উপরের দিকে ছিল তখন, কারণ বলটা উপরের দিকে উঠতেছিল। এখন বলটা নিচের দিকে নামতেছে, এই কারণে উলম্ব উপাংশটাও নিচের দিকে। তো আমি ধরে নিলাম সে বেগটা কার সাথে? বেগটা মনে করো আনুভূমিক অক্ষের সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করছে। আচ্ছা, এখন তুমি এই বিন্দুটা ভুলে যাও, এখন তুমি এই বিন্দুটা ভুলে যাও। এখন আমরা এই কেসে কি হয় সেটা দেখবো। এ বিন্দুর কাহিনী শেষ, এই বিন্দুর কাহিনী তো আমরা বুঝে গেছি, তাই না? এই বিন্দুর কাহিনী আমরা বুঝে গেছি, মানে আমাদের বলটা যদি এই জায়গায় দিত তাহলে আমরা এই কাহিনী করতাম। এখন মনে করো বলটা এই জায়গায় দিছে, এখন এই জায়গার সাথে আদি বেগের কম্পেয়ার করে ইকুয়েশন বের করতে বলছে, এন্ড বেগ বের করতে বলছে, কোণ বের করতে বলছে, কিভাবে করব, তাই না? তো এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এখন আমরা বি বিন্দুর জন্য কাজটা করি। তাহলে দেখো বি বিন্দুর জন্য, তো বি বিন্দু যখন চিন্তা করব এই বিন্দুটা তখন বাদ। আমরা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা বিন্দু চিন্তা করে কাজ করতে পারি। এই পুরো গতিপথে অনেকগুলা জায়গায় আমরা বিন্দু কনসিডার করতে পারি এবং সেটার সাথে আদি বিন্দুর কম্পারিজন করে আমরা ইকুয়েশন বের করতে পারি। তো এখন বলো বি বিন্দুর জন্য আমরা এক্স অক্ষ বরাবর ইকুয়েশন লিখলে, গতি সমীকরণ লিখলে ইকুয়েশনটা কি হবে? সবাই একটু কমেন্টে জানাও তো ভাইয়া, দেখি পারো কিনা। বি বিন্দুর জন্য আমরা যদি বি বিন্দুর জন্য এক্স অক্ষ বরাবর ইকুয়েশনটা লিখি তাহলে আমরা ইকুয়েশনটা কি লিখবো? সবাই একটু কমেন্টে জানাও তো ভাইয়া। বি বিন্দুর জন্য এক্স অক্ষ বরাবর যদি আমরা ইকুয়েশন গুলো লিখি তাহলে আমরা ইকুয়েশন গুলো কি লিখবো? সবাই একটু কমেন্টে জানাও, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর বি বিন্দুর জন্য ইকুয়েশনটা কি হবে বলো তো ভাইয়া, দেখি পারো কিনা। কথা একজন বলছে শুধু রিপিট হয়, তার মানে একজনেরই হচ্ছে, বাকিদের তো হচ্ছে না, তাই না?
বাকিদের তো হচ্ছে না, রাইট? ইউ কস এক্স, এটা আবার কেমন সুদীপ্ত দাস? ইউ কস এক্স, তুবা বলতেছে ইউ কস এক্স। আয় হায়, এই কি কাণ্ড তোমাদের, এই কি অবস্থা! আমি তোমাদেরকে ইকুয়েশন লিখতে বলছি, ইকুয়েশন লিখতে বলছি, ইকুয়েশন এক্স অক্ষ বরাবর ইকুয়েশনটা লিখতে বলছি ভাই। বি বিন্দুতে শেষ বেগ কত? এক্স অক্ষ বরাবর শেষ বেগ বি এক্স। তাহলে এই যে বি এক্স সমান আদিবেগ কত? ইউ কস আলফা, ইউ কস আলফা প্লাস এই যে ত্বরণ কত? এ এক্স টি। এই যে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি নরমাল সমীকরণ, বি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা তো নরমাল সমীকরণ, তাই না? তো এক্স এর মান তো আবার 0, এক্স অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণের মান 0, সুতরাং ভি এক্স ইকুয়াল কত? ইউ কস আলফা। এটা না বলবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা ভি এক্স ইকুয়াল বলো নাই আর কি, ভি এক্স ইকুয়াল তো বলতে হবে। আচ্ছা ওয়াই অক্ষ বরাবর দেখো, ওয়াই অক্ষ বরাবর দেখো। এখন ভাইয়া বলো তো, এখন কি আমাদের জিটাকে আমরা পজিটিভ ধরবো নাকি নেগেটিভ ধরবো? বি বিন্দুর জন্য, বি বিন্দুর জন্য আমরা জি কে পজিটিভ ধরবো নাকি নেগেটিভ ধরবো? সবাই একটু কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও যে আমরা পজিটিভ ধরবো নাকি নেগেটিভ ধরবো। এই যে ভি ওয়াই সমান, ভি ওয়াই সমান, এই ইকুয়েশনটা যে বলতে পারবে সেই হলো আসল ট্যালেন্ট। এই সমীকরণটা যে বলতে পারবে, এক্স অক্ষ বরাবর সমীকরণটা যে বলতে পারবে সেই হইতেছে আসল ট্যালেন্ট। ওয়াই অক্ষ বরাবর, ওই যে ওয়াই অক্ষের জন্য ইকুয়েশনটা যে বলতে পারবে ভি ওয়াই সমান কি হবে, ভি ওয়াই এর মান কি হবে, ওয়াই অক্ষ বরাবর শেষ বেগের যে ইকুয়েশন, এইটা যে বলতে পারবা সেই হইলা আসল ট্যালেন্ট। আচ্ছা জি এর মানটা পজিটিভ বুঝছি, কারণ নিচের দিকে পড়তেছে, জি এর মানটা পজিটিভ, এটা বুঝছি। এখন তোমরা বলো যে ওয়াই অক্ষ বরাবর আমাদের ইকুয়েশনটা কি হবে? সবাই একটু কমেন্টে জানাও তো দেখি বাচ্চারা পারো কিনা। পজিটিভ বুঝতে পারছি, হ্যাঁ গুড, পজিটিভ কারেক্ট। হ্যাঁ এবার ইকুয়েশনটা বলো, ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশনটা বলো, ওয়াই অক্ষ বরাবর ইকুয়েশনটা বলো। সবাই বলতেছে ইউ সাইন আলফা প্লাস জিটি, ভেরি গুড। এই যে বি ওয়াই, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, ওয়াই অক্ষ বরাবর আদি বেগ কত? ইউ সাইন আলফা, ইউ সাইন আলফা। তাহলে যেহেতু নিচের দিকে তাহলে প্লাস জিটি। ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সবাই ভুল করেছো, ভেরি গুড, তালি 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 তালি। ঠিক আছে, কেন ভুল করছো এবার সেটা আমি বলি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, তালি তালি তালি। কেন ভুল করেছো বাচ্চারা এবার সেটা আমি বলি। দেখো এই যে ভি ওয়াইটা কোন দিকে? নিচের দিকে, শেষ বেগ যেদিকে আদিবেগ ঠিক তার বিপরীত দিকে, তাহলে আদিবেগের আগে একটা মাইনাস দিতে হবে না? গতকালকেও তো এরকম একটা রকেটের ম্যাথ করালাম, যেটা নিয়ে তোমরা অনেক কাহিনী করছো, ঠিক আছে? তো বুঝতে পারছো এখানে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে, যেহেতু আদিবেগ শেষ বেগটাও নিচের দিকে, অভিকর্ষজ ত্বরণটাও নিচের দিকে, কিন্তু আদিবেগটা রয়ে গেছে উপরের দিকে, তাহলে ইউ এর আগে কি দিতে হবে? একটা মাইনাস দিতে হবে। তো এই যে তামিমা চৌধুরী, ভেরি গুড। তাহলে কি ভি ওয়াই সমান মাইনাস ইউ সাইন আলফা প্লাস জিটি। ঠিক আছে, এইভাবে আমাদের ভি ওয়াইটা বাইর করতে হবে, এভাবে আমাদের ভি ওয়াইটা কি করতে হবে? বের করতে হবে। বুঝতে পারছো? তো এখানে দিলে কাহিনীটা কি হয়ে যায়? এক্স অক্ষ বরাবর ঠিক থাকে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কাহিনীটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এগুলাই হলো বেসিক। ওয়াই অক্ষ বরাবর আমার কাহিনী কি হয়? ওয়াই অক্ষ বরাবর আমার কাহিনীটা কি হয়? ওয়াই অক্ষ বরাবর আমার কাহিনীটা চেঞ্জ হয়। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর কাহিনীটা কি হয়ে যায়? ওয়াই অক্ষ বরাবর কাহিনীটা চেঞ্জ হয়ে যায়। ওকে, এখন দেখো, এখন আবারও এই যে দেখো, আবারও দেখো ভি এক্স আর ভি ওয়াই এর মধ্যবর্তী কোণ কত? এখানেও ছিল 90 ডিগ্রি, এখানেও দেখো 90 ডিগ্রি। ভি এক্স আর ভি ওয়াই এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি ভি বের করি, ভি ইকুয়াল কত? এই যে আবার সেম 90 ডিগ্রি হলে এই যে আলটিমেটলি এটা 0 হবে, তাহলে ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার। আর টেন থিটা সমান কি? লম্ব বাই ভূমি, ভি ওয়াই বাই ভি এক্স। সুতরাং থিটা সমান টেন ইনভার্স অন ভি ওয়াই বাই ভি এক্স। প্রাসের গতিপথের প্রাসের বেগ শেষ, তোমাদের প্রাসের বেগ তোমরা শেষ করে ফেলছো। বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো?
সবার কি ক্লিয়ার? দেখো আমাদের এই সমীকরণগুলো কিন্তু সেম, কিন্তু ভিতরে ওই যে এই বিন্দুতে থাকলে vx vy এর মান যা হবে, এই বিন্দুতে থাকলে vx এর মান তা, vy এর মানটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, তোমাকে সবকিছু জানা থাকতে হবে। আলফা কেন? বি এর জন্য তো থিটা হবে, তো এখানে আলফা কোথায় দিছি বাবা? বি এর জন্য তো, ও আচ্ছা এইটা ভাই, এইটা তো তোমার কোনটা, এটা তো এখানে এই আলফাটা তো হচ্ছে তোমার আদিবেগের ক্ষেত্রে আলফা আছে তাই। ঠিক আছে, কিসের সাথে কি মিলাও জারিন তাসনিম ফারিসা? আদিবেগ তো আলফাই আছে, এই যে আলফা কোণে তো যাত্রা শুরু করছে, এটা তো আদিবেগ, আমরা তো আদিবেগ দিছি, আমরা তো এই কোণটা ইউজ করছি শুধু দিক বের করার জন্য। ইয়াসিন আরাফাত বলতেছে সেরা করে বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সেরা করে সবাই লিখে ফেলে একটু ডান লিখো। ঠিক আছে, সবাই একটু সেরা কইরা লিখে ফেলো, সেরা কইরা লিখে সবাই একটু ডান লিখো। ঠিক আছে, সেরা করে লিখে সবাই একটু ডান লিখে ফেলো তো বাচ্চারা। সেরা করে যদি বুঝে যাও, সেরা করে লিখে সবাই একটু ডান লিখে ফেলো। ঠিক আছে, সবাই একটু সেরা করে লিখে ফেলো। ওকে, ডান 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 ডান। ওকে, তো এই যে দেখো এতক্ষণ ধরে এগুলাই বুঝাইছি, এই যে এই যে এগুলা এতক্ষণ ধরে এই যে এখানে এগুলা এক্সপ্লেন করা হয়েছে, এই যে এই যে এই যে এগুলো এক্সপ্লেন করা হয়েছে। এবার একটা ম্যাথ দেখো, ম্যাথ দেখলে মজা লাগবে। একটা ফুটবল ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, তার মানে এটা কার মান? এটা হচ্ছে আলফার মান। 30 ডিগ্রি কোণে 32 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো, এটা হচ্ছে ইউ এর মান। 32 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো, 1.4 সেকেন্ড পরে ফুটবলের বেগের মান কত? এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে টি এর মান। এটা কোথায় আসছে? এটা এই যে খুবই রিসেন্ট সিকে রুয়েটে আসছে 2020-21-এ। কুয়েট রুয়েট ভর্তি পরীক্ষা 2020-21-এ এই কোশ্চেনটা তোমাকে সলভ করতে দিছে, যে একটা ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 32 মিটার পার সেকেন্ড বেগে কিক করা হলো, 1.4 সেকেন্ড পরে ফুটবলের বেগের মান কত? 1.4 সেকেন্ড পরে ফুটবলের বেগের মান কত, সেটাই আমাকে বের করতে বলা হচ্ছে। ঠিক আছে, সবাই কোশ্চেনটা আগে তুলো, কোশ্চেনটা আগে সবাই তুলো, এরপরে সলভ করে দিচ্ছি। সবাই কোশ্চেনটা তুলো, এরপরে সলভ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এই যে মনে করো একটা ফুটবল, এই যে মনে করো এই যে এটাই মনে করো একটা ফুটবল, এই যে মনে করো যে এটা একটা ফুটবল, একটা ফুটবলকে ভূমির সাথে কত কোণে? 30 ডিগ্রি কোণে কত? 32 মিটার পার সেকেন্ড বেগে, যে 32, ইউ এর মান, ইউ হচ্ছে 32, কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে, কত আলফার মান কত? 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। তো বলছে 1.4 সেকেন্ড পরে বেগ কত, তাহলে ফুটবলটা নিশ্চয়ই এইভাবে একটা গতিপথ মেনটেন করছে। তো ধরে নাও 1.4 সেকেন্ড পর এটা এখানে আসছে। ঠিক আছে, তো এই বিন্দুতে বেগটা কত সেটাই বের করতে বলছে। তো আমাদের এখানে চিত্র কিছু করার দরকার নাই, তো আমরা সবাই জানি এই যে এটা আমরা এক্স অক্ষ, এটা হচ্ছে vx, আর এই যে y অক্ষ বরাবর করব, এটা হচ্ছে আমাদের vy। আমরা ইকুয়েশন গুলো সবাই জানি তাই না? u এইদিকে কি থাকবে? u cos আলফা, আর আমাদের এইভাবে কি থাকবে? u sin আলফা। একটু আগে আমরা যা করছিলাম তাই। ঠিক আছে, তো দেখো আমরা ভি কত সেটা জানতে চাচ্ছে, ভি কত? তো আমরা সবাই জানি vx সমান কত? u cos আলফা। u এর মান কত? u এর মান হচ্ছে আমাদের 32 cos 30 ডিগ্রি, তাহলে আমাদের vx এর মান বাইর হয়ে যাবে তাই না? vx এর মান কত বাইর হবে? 32 cos 30 ডিগ্রি, কত বাইর হইছে? কত বের হইছে? 27.71 বের হইছে। এবার vy, vy এর মান কত? vy এর মান হচ্ছে u sin আলফা মাইনাস gt, তাহলে u এর মান কত? 32 sin 30 ডিগ্রি মাইনাস জি এর মান কত? 9.8 ইনটু টি এর মান কত? 1.4 সেকেন্ড। তাহলে এই জিনিসটা ক্যালকুলেট করলে আমাদের vy এর মান চলে আসবে। ওই যে সূত্র ভাই, এগুলো আর কিছু না, এই সূত্র আমরা একটু আগে বের করা শিখছি, জাস্ট সূত্রগুলা বসাচ্ছি আর মান বসাচ্ছি।
জাস্ট সূত্র বসাচ্ছি, মান বসাচ্ছি, আর কোনো কাজ নাই। সো দেখো 32 sin 30 ডিগ্রি, 32 sin 30 মাইনাস কত 9.8 ইন্টু কত 1.4, কত আসলো 2.28 আসলো, 2.28 আসলো। আচ্ছা এখানে দেখো তো vx আর vy এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, কত ডিগ্রি 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি দেখলেই তুমি এই সমীকরণটা বসাই দিতে পারো vx স্কয়ার প্লাস vy স্কয়ার, আলটিমেটলি cos 90 এর মান তো 0 আসবে, দরকার নাই। vx এর মান কত 27.71 হোল স্কয়ার প্লাস vy এর মান কত 2.28 হোল স্কয়ার। বাস এটা ক্যালকুলেট করলে আমাদের বেগটা চলে আসে। তো ক্যালকুলেট করে বেগটা কত আসে দেখো 27.71 হোল স্কয়ার প্লাস 2.28 হোল স্কয়ার, ক্যালকুলেট কত আসে 27.80। ভেরি গুড, অনেকেই কারেক্ট আনসার দিছো, গুড। 27.8 মিটার পার সেকেন্ড, এটাই হলো 1.4 সেকেন্ড পরে বেগ। সবাই বুঝতে পারছো? প্রাস একদম ইজি হয়ে গেছে না ওই একটা পৃষ্ঠায়? এই যে এই একটা পৃষ্ঠা দেখো, এই একটা পৃষ্ঠা, কোন পৃষ্ঠাটা দাঁড়াও আমরা একটু যাই, এই একটা পৃষ্ঠা তোমার পুরো প্রাসকে মাথার মধ্যে সেট করে দিছে। এই একটা পৃষ্ঠা তোমার পুরো প্রাসকে মাথার মধ্যে কি করে দিল, সেট করে দিল। বুঝছো কিনা সবাই? এই অঙ্কটা বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে ইয়েস লিখা হইলে ডান, সবাই বুঝতে পারলে ইয়েস লিখা হইলে ডান, ঠিক আছে? সবাই বুঝতে পারলে ইয়েস লিখা হইলে ডান। ওকে, বুঝতে পারছো ভাইয়া সবাই? সবাই বুঝতে পারলে ইয়েস লিখা হইলে ডান। জলদি 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 করো, দ্রুত 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 করো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো কনসেপ্টটা বেশ ভালোভাবে পড়ছো বলে এটা একদম কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। ওকে, কনসেপ্টটা যেহেতু বেশ ভালো করে পড়ছো সেহেতু এটা অনেক ইজি হয়ে গেছে, তাই না? কনসেপ্টটা যেহেতু ভালো করে পড়ছো এই জন্য জিনিসটা কি হয়ে গেছে, এই জন্য এটা ইজি হয়ে গেছে। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো, আশা করি ভাইয়া বুঝতে পারছো তোমরা। ওকে, আমরা একটু আগাই, আমরা একটু সামনের দিকে আগাই। এবার দেখো, এবার একটা স্পেশাল কেস দেখি, এবার আমরা একটা স্পেশাল কেস দেখি। এবার খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, মনে করো আমার এটা হইতেছে ভূমি। ওকে, এটা হইতেছে মনে করো আমার ভূমি। এবার মনে করো আমার ভূমির উপরে কি আছে, ভূমির উপরে মনে করো আমার একটা বিল্ডিং আছে। ভূমির উপরে কি আছে, ভূমির উপরে মনে করো আমার এই যে এটা একটা হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে মনে করো ভূমির উপরে কি, ভূমির উপরে এটা হচ্ছে একটা বিল্ডিং। ওকে, তো বিল্ডিং এর এই যেগুলো মনে করো বিল্ডিং এর ফ্ল্যাট, একতলা, ঠিক আছে? যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ার না, এক একটা ফ্ল্যাটের সাইজ এক এক রকম হইতেছে, যাই হোক বিষয় না। নিচে মনে করো খেলার মাঠটা টাসা, এটা মনে করো একটা বিল্ডিং। তো পুরো বিল্ডিংটার হাইট কত ভাইয়া? তো মনে করো যে পুরো বিল্ডিংটার হাইট হইতেছে মনে করো ওয়াই। পুরো বিল্ডিংটার হাইট কত? এই পুরো বিল্ডিংটার হাইট হইতেছে ওয়াই। ওকে, পুরো বিল্ডিংটার হাইট হচ্ছে মনে করো কত, যেটা মনে করো ওয়াই, ওয়াই, ঠিক আছে? এখন ওকে, একটা স্পেশাল কেস খেয়াল করো। আচ্ছা, তো মনে করো যে এইখানে মনে করো আমার বিল্ডিং এর ছাদের উপরে মনে করো আমি দাঁড়াই আছি, আমার বিল্ডিং এর ছাদের মনে করো কি আমি দাঁড়াই আছি। ওকে, তো এই যে বিল্ডিং এর নিচে আমার এক শত্রু কি করলো, আমারে দেখে একটা মিসাইল মারলো, ঠিক আছে? এই যে আমার এক শত্রু কি করছে, আমারে একটা মিসাইল মারছে। ওই আমারে টার্গেট করে কি করছে, আমাকে টার্গেট করে আমাকে কি করলো, আমাকে টার্গেট করে আমাকে একটা মিসাইল মারলো, ঠিক আছে? আমাকে টার্গেট করে কি করলো, ধরো মিসাইল মারলো, এটা হচ্ছে একটা মিসাইল, ঠিক আছে? একটা মিসাইলকে মারলো। তো মিসাইলটা মনে করে এই যে এইভাবে গিয়ে আমাকে আঘাত করবে, ঠিক আছে? মিসাইলটা কিভাবে যাবে, তো এই যে মনে করো এখান থেকে একটা মিসাইল মারছে, মিসাইলটা এইভাবে গিয়ে আমাকে মনে করো আঘাত করবে, ঠিক আছে? আর একটু কার্ভি আঁকাই, মিসাইলটা এইভাবে গিয়ে আমাকে আঘাত করবে। ভালো করে খেয়াল করো,
আমি শুধু কমেন্ট দেখতেছি, ইফতেখারের অ্যানসারটা দেন, ইফতেখারের কোশ্চেনটা দেখতেছি না। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে একটা মিসাইল, ওয়াই উচ্চতায় আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আমাদের এই যে এখানের মধ্যে দেখো, আমাদের মনে করো এই যে এই হাইটটা কত, এই যে মিসাইল থেকে আমার বিল্ডিং এর যে দূরত্বটা, এই মিসাইল থেকে আমার বিল্ডিং এর যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে মনে করো এক্স। ওকে, এই দূরত্বটা মনে করো কত, এই দূরত্বটা হচ্ছে ভাইয়া এক্স, মানে মিসাইল থেকে আমার বিল্ডিং এর দূরত্ব কত, এক্স। ওকে, আচ্ছা যাই হোক, ভারত থেকে মারছে, যেখান থেকে মারছে মনে করো মারছে, এটা হচ্ছে একটা মিসাইল। তো মিসাইলটাকে এই যে এইভাবে কত কোণে, মনে করো যে মিসাইলটাকে আলফা কোণে মারছে, এন্ড মিসাইলটার আদিবেগ কত, মিসাইলটার মনে করো যে মিসাইলটার আদিবেগ হচ্ছে মনে করো এই যে এটা হচ্ছে মিসাইলটার মনে করো আদিবেগ, মনে করো ঠিক আছে, এই যে মনে করো এইভাবে এটা হচ্ছে মিসাইলটার আদিবেগ। ওকে, মনে করো ইউ আদিবেগে মারছে, এই যে, তাহলে দেখো একটা মিসাইল ভূমির সাথে আলফা কোণে ইউ আদিবেগে মারছে, মিসাইলটা ওয়াই দূরত্বে, ওয়াই উচ্চতায় একটা লক্ষ্যবস্তুকে হিট করছে। ওকে, হিট করছে, মিসাইল থেকে বিল্ডিং এর দূরত্ব হচ্ছে এক্স, তোমাকে বের করতে বললো ওয়াই এর মান কত, তোমাকে বের করতে বললো কি, তোমাকে বের করতে বললো হচ্ছে ওয়াই এর মান কত, তোমাকে ওয়াই এর মান কত সেটা বের করতে বললো। তো ভাইয়া বলো তো, এই গতিপথটাকে কি আমরা প্রাসের গতিপথ হিসেবে কনসিডার করতে পারি? একটু আগে তোমাদেরকে দেখালাম এই ধরনের গতিপথকে আমরা প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতিপথ হিসেবেও কনসিডার করতে পারি। আচ্ছা, যেহেতু কনসিডার করতে পারি, তাহলে ইউ কে আমরা কি করতে পারবো, ইউ কে আবারও আমরা দুইটা অংশে ভাগ করতে পারবো। একটা হচ্ছে আমাদের এই যে এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের এই যে ওয়াই অক্ষ বরাবর। সো এখন দেখো এক্স অক্ষ বরাবর তাহলে ইউ এর উপাংশ কত, এক্স অক্ষ বরাবর ইউ এর উপাংশ হচ্ছে ইউ কস আলফা, আর ওয়াই অক্ষ বরাবর ইউ এর উপাংশ হচ্ছে ইউ সাইন আলফা। ঠিক আছে, একটা হচ্ছে ইউ কস আলফা, একটা হচ্ছে ইউ সাইন আলফা। ঠিক আছে, এইটুক আমরা করতে পারি, তাই না? এইটুক আমরা করতে পারি। আচ্ছা, করতে পারলাম। এখন আসো আমরা এখন এক্স অক্ষ বরাবর আগে গতিটাকে অ্যানালাইসিস করি। সলিউশনটা দেখো, সলিউশনটা দেখো। আমরা প্রথমে কি করি, এক্স অক্ষ বরাবর অ্যানালাইসিস করি। ওই যে আমরা কোন টাইপে খেলবো, আমরা এখানে দুইটা সমীকরণে খেলতে পারি। একটা হচ্ছে আমরা এখানে কয়টা সমীকরণে খেলতে পারি, দুইটা সমীকরণে খেলতে পারি। একটা হচ্ছে এই যে দেখো v ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, এরকম একটা সমীকরণে খেলতে পারি। আবার s ইকুয়াল ut প্লাস হাফ অফ এটি স্কয়ার, এরকম দুইটা সমীকরণে আমরা এখানে খেলাধুলা করব। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর আমরা খেলাধুলা শুরু করি। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমরা যদি খেলাধুলা শুরু করি, তাহলে এই যে দেখো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমরা কি করতে পারি বলতো, এই যে আমরা লিখতে পারি না। আর আরেকটা জিনিস হচ্ছে s ইকুয়াল কত, আমরা এই যে মনে করো এই সমীকরণটা না, আমরা হচ্ছে মনে করো যে আমরা এইভাবে করতে পারি। কিভাবে, আমরা মনে করো এইভাবে করতে পারি যে s ইকুয়াল কত। আচ্ছা, এক্স অক্ষ বরাবর ত্বরণের মানটা কত, সবাই একটু কমেন্টে জানাও তো আগে। এক্স অক্ষ বরাবর ত্বরণের মানটা কত, সবাই একটু কমেন্টে জানাও দেখি। এক্স অক্ষ বরাবর ত্বরণের মানটা কত, সবাই একটু বলো। এক্স অক্ষ বরাবর ত্বরণের মানটা কত, সবাই একটু জানাও। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর ত্বরণের মানটা কত? তো একটু আগে দেখাইছিলাম প্রাসের গতিপথের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর ত্বরণের মানটা 0। তো এক্স অক্ষ বরাবর ত্বরণের মানটা যদি 0 হয়, তাহলে এক্স অক্ষ বরাবর বেগটা কেমন বেগ, সমবেগ। তাহলে এক্স অক্ষ বরাবর বেগটা আমার কেমন বেগ হবে, সমবেগ হবে, সমবেগ। এক্স অক্ষ বরাবর যেহেতু ত্বরণের মানটা 0, এক্স অক্ষ বরাবর বেগটা হচ্ছে সমবেগ। সমবেগের ক্ষেত্রে s ইকুয়াল কত, s ইকুয়াল হচ্ছে vt। এক্স অক্ষ বরাবর ত্বরণের মান 0, তাহলে এক্স অক্ষ বরাবর বেগটা সমবেগ, s ইকুয়াল vt। তাহলে এখান থেকে আমরা এক্স অক্ষ বরাবর কি লিখতে পারি, s ইকুয়াল vt কি লিখতে পারি, x ইকুয়াল u cos আলফা ইনটু t। এই যে s এর জায়গায় লিখলাম x, এই যে s ইকুয়াল vt। এই যে x অক্ষ বরাবর আমার অতিক্রান্ত দূরত্ব কত, x অক্ষ বরাবর আমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x, x অক্ষ বরাবর বেগ কোনটা, u cos আলফা, আর x অক্ষ বরাবর সময় কত, ধরে নাও t,
তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল ইউ cos আলফা ইনটু টি। এখান থেকে আমাদের টি কত আসে, ইউ cos x বাই ইউ cos আলফা, x বাই কি আসে, ইউ cos আলফা। এটাকে আমি ধরে নিলাম ইকুয়েশন নাম্বার 1। x অক্ষ বরাবর কাহিনী শেষ। x অক্ষ বরাবর আমার কি শেষ, কাহিনী শেষ। এবার আসো, এবার আমরা দেখবো y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর দেখবো। এবার আমরা কোথায় দেখবো, এবার আমরা y অক্ষ বরাবর দেখবো। এবার আমরা কোথায় দেখবো, y অক্ষ বরাবর দেখবো। মনোযোগ দাও, মনোযোগ দিলে ইজি। এটুক পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো তো? এটুক পর্যন্ত সবাই বুঝছি? এটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? আমি বের করতেছি কি, মিসাইলটা আমারে কত উচ্চতায় গিয়ে আঘাত করবে, মিসাইল আমাকে কত উচ্চতায় গিয়ে আঘাত করবে সেটা আমরা বাইর করতেছি। আমাকে এই মিসাইলটা কত উচ্চতায় গিয়ে আঘাত করবে সেটাই আমি বের করতেছি, তাই না? মিসাইল আমাকে কত বেগে আঘাত করবে সেটাই আমি বের করার চেষ্টা করতেছি, রাইট? তো টি ইকুয়াল এক্স বাই ইউ কস আলফা, এটুক পর্যন্ত তো সবাই বুঝছি, তাই না? এবার ওয়াই অক্ষ বরাবর চিন্তা করো। ওয়াই অক্ষ বরাবর বস্তু উঠতেছে কোন দিকে, উপরের দিকে। বস্তু উঠতেছে কোন দিকে, উপরের দিকে। বস্তু যদি উপরের দিকে উঠে আমরা প্লাস ধরবো, জি কে প্লাস ধরবো না মাইনাস ধরবো? সো উপরের দিকে ত্বরণটা জি কে আমরা মাইনাস হিসেবে কনসিডার করব। তাহলে দেখো ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা যদি এই সমীকরণটা ইউজ করি, যেহেতু ওয়াই অক্ষে ত্বরণ আছে, ওয়াই অক্ষে যেহেতু ত্বরণ আছে আমরা এই সমীকরণটা ইউজ করব। এস এর জায়গায় কি ইউজ করব, তাহলে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, ওয়াই। ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, ওয়াই। তাহলে ওয়াই ইউজ করবে, যে ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল, তাহলে ওয়াই অক্ষ বরাবর ইউ কত, এই যে এস ইকুয়াল ইউটি, তাহলে ওয়াই অক্ষ বরাবর এটাই হচ্ছে ইউ, ইউ সাইন আলফা। তাহলে ইউ সাইন আলফা ইনটু টি, তাহলে ওয়াই ইকুয়াল ইউটি, এই যে ইউটি প্লাস হবে না মাইনাস হবে, জি উপরের দিকে মাইনাস হবে, ভেরি গুড, মাইনাস হাফ অফ জি টি স্কয়ার। ঠিক আছে, তাও এটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর সমীকরণ। ওয়াই অক্ষ বরাবর সমীকরণটা সবার ক্লিয়ার? ওয়াই ইকুয়াল ইউ সাইন আলফা ইনটু টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন আলফা ইনটু টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। এই সমীকরণটা কি সবার ক্লিয়ার? এই সমীকরণটা কি সবার ক্লিয়ার? এই সমীকরণটা সবার ক্লিয়ার কিনা বলো, এরপর একটা ম্যাজিক হবে। এতটুক পর্যন্ত যদি সবার ক্লিয়ার হয়ে যায় তাহলে একটা ম্যাজিক হবে। এটুক পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো, সবার কি ক্লিয়ার? এইটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছে? গরম লেগে উঠছে। এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা বলো? আজকের পরে একটু গরম, তো এই কারণে একটু হালকা গরম লেগে উঠছে ভাইয়া। আচ্ছা যাই হোক, এইটুক পর্যন্ত ক্লিয়ার। সমবেগ কেন হবে বাবারে? এক্স অক্ষ বরাবর আমার ত্বরণের মানটা শূন্য, কারণ এক্স অক্ষ বরাবর কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করে না, এই কারণে এক্স অক্ষ বরাবর ত্বরণ শূন্য। ত্বরণ শূন্য মানে সমবেগ, ঠিক আছে? আচ্ছা ওকে, অল রাইট, অল রাইট। এখন আসো, এখন আসো, এক নাম্বার ইকুয়েশন বুঝি নাই ভাইয়া। এক্স অক্ষ বরাবর বাণীতে লিখে দিছিলাম প্রাসের ক্ষেত্রে সব ত্বরণ অভিকর্ষজ ত্বরণ, এক্স অক্ষ বরাবর কোন ত্বরণ কাজ করবে না, কারণ এক্স অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ কাজ করে না, এই কারণে এক্স অক্ষ বরাবর জি এর মানটা শূন্য। তো ত্বরণ শূন্য মানে কোন বেগ, সমবেগ। সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল ভিটি। তো এই ক্ষেত্রে এস কোনটা, এক্স অক্ষ বরাবর এস হচ্ছে এটা, এক্স অক্ষ বরাবর এটাই হলো অতিক্রান্ত দূরত্ব, এটাই দূরত্ব। এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে এটা, সময় হচ্ছে মনে করো টি। তাহলে এস ইকুয়াল ভিটি কে আমরা এক্স ইকুয়াল ইউ কস আলফা ইনটু টি, এটা কি টাইপের ইকুয়েশন? এটা হচ্ছে এস ইকুয়াল ভিটি টাইপের ইকুয়েশন। এটা হচ্ছে এস ইকুয়াল ভিটি টাইপের ইকুয়েশন বস, বুঝছেন? আশা করি বুঝছেন। তো এখান থেকে টাইমের মানটা বাইর করছি। আর ওয়াই অক্ষ বরাবর তো ত্বরণ আছে, এই যে জি তো নিচের দিকে, নিচের দিকে জি, তাহলে উপরের দিকে কত, মাইনাস জি। আর এখানে হচ্ছে এস ইকুয়াল, যেহেতু ত্বরণ আছে, ত্বরণ থাকলে ইকুয়েশন এটা। আর ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ওয়াই। তো এখন কথা হচ্ছে ওয়াই ইকুয়াল কত, এই যে ওয়াই, এই যে ওয়াই অক্ষ বরাবর ইউ কোনটা, এই যে ইউ সাইন আলফা, ওয়াই অক্ষ বরাবর আদিবেগের উপাংশ ইউ সাইন আলফা টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। এখন আশা করি বুঝে গেছো। আচ্ছা আরেকবার বলে দিছি। আচ্ছা এখন আসো, এখন ওয়াই ইকুয়াল ইউ সাইন আলফা, টি এর মানটা বসাও, এই যে টি এর মানটা বসাই দাও, টি এর মানটা বসাই দিই এক নাম্বার থেকে, এক্স বাই কত, ইউ কস আলফা, ইউ কস আলফা। জাস্ট কি করলাম, টি এর মানটা বসালাম, মাইনাস হাফ অফ জি, টি এর মান কত, এক্স বাই ইউ কস আলফা হোল স্কয়ার। টি এর মানটা জাস্ট বসাই দিলাম, কি করলাম আমরা, জাস্ট টি এর মানটা বসাই দিলাম, কি করলাম, টি এর মানটা বসাই দিলাম। ওয়াই ইকুয়াল কত, এই যে ইউ ইউ কাটা যায়,
তাহলে দেখো sin আলফা বাই cos আলফা সমান কি tan আলফা, আর এখানে একটা x আছে না, তাহলে x tan আলফা। ওকে, sin আলফা ডিভাইডেড বাই cos আলফা সমান tan আলফা, আর একটা আছে x tan আলফা মাইনাস হাফ অফ g, উপরে কত x স্কয়ার, নিচে u স্কয়ার cos স্কয়ার আলফা। তো সুতরাং এই যে এটাই হলো y এর মান বের করার ইকুয়েশন। তো এরকম যদি বলে কত উচ্চতায় গিয়ে মিসাইল আঘাত করবে, কত উচ্চতায় গিয়ে পাখি, কত উচ্চতায় গিয়ে ডালিমকে আঘাত করবে, কত উচ্চতায় গাছ থেকে ফল পেড়ে দিবে, এটাই হলো সেই উচ্চতার ইকুয়েশনটা। gx স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। তো এটাই হচ্ছে নির্ণেয় ইকুয়েশন, এটাই হচ্ছে y এর নির্ণেয় ইকুয়েশন। তো তোমাকে যদি u এর মানটা দিয়ে দেয় 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল, আলফার মানটা যদি বলে দেয় 30 ডিগ্রি, তাহলে দেখো বাকি সবকিছু কিন্তু তুমি জানো। x এর মানটা মনে করো দেওয়া আছে 10 মিটার, তো জাস্ট এই তিনটা মান দেওয়া আছে। এই যে u এর মান মনে করো দেওয়া আছে 5, আলফার মান 30 ডিগ্রি, x এর মান 10 মিটার। তুমি জাস্ট এই সমীকরণটা মুখস্থ রাখতে পারলে এতগুলা অ্যানালাইসিস দরকার হবে না। বাট অ্যানালাইসিসটা আমরা বেসিক পড়ার ক্ষেত্রে দরকার হইছে, অ্যানালাইসিসটা অবশ্যই শিখবা, জরুরি। বাট ম্যাথ করার সময় তুমি যদি এই সমীকরণটা মুখস্থ রাখো, তোমার এত বড় অ্যানালাইসিস ম্যাথে করা লাগবে না। বাট তুমি যদি মনে করো যে তুমি কনসেপ্ট পড়ে পড়ে সূত্র বের করে এরপরে করবা, তাও করতে পারো। বাট এটা মাথায় রাখলে সরাসরি এই সূত্র বসাই ম্যাথ করতে পারবা। তোমাদের বইয়ে দেখবা অনেক বিশাল বিশাল কি করছে, অনেক বিশাল বিশাল একটা ম্যাথে অনেক বিশাল বিশাল ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে অ্যানসার আনছে। আমি তোমাদেরকে এই বিখ্যাত ফর্মুলাটা বের করে দিলাম, এই বিখ্যাত ফর্মুলাতে মান বসাই সলভ করবা, দেখবা সেম অ্যানসার আসবে। ঠিক আছে, এটা জাস্ট মাথায় রাখলে হবে। ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা? এটাই হচ্ছে নির্ণেয় y এর মান। ঠিক আছে, y ইকুয়াল কত, x tan আলফা মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। ক্লিয়ার? এটা ক্লিয়ার সবার? সবাই বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো ভাইয়া? সবার কি ক্লিয়ার? ওকে, অবশ্যই এইগুলাই সিকিউতে আসবে, সিকিউতে ডিরেক্ট এগুলো দিতে পারবেন। ঠিক আছে, সিকিউতে অবশ্যই অবশ্যই এগুলো ডিরেক্ট দিতে পারবেন। এটা সবার আশা করি ক্লিয়ার। এবার আপনাদেরকে ছোট্ট একটা ম্যাজিক দেখাই শেষ করব। y ইকুয়াল x tan আলফা মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা, তাই না? এখন আসো এটাকে একটু সুন্দর করে সাজাই। tan আলফা ইনটু x প্লাস মাইনাস g বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা ইনটু x স্কয়ার। তো ধরি a ইকুয়াল tan আলফা, b ইকুয়াল মাইনাস g বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। এগুলা ধরলাম, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1। দেখো আমাদের এই ইকুয়েশনটা বের হইছিল, তাই না? আমাদের এই ইকুয়েশনটা কি হইছিল, বের হইছিল। টি সেকেন্ড পরে দিক প্লাস মাইনাস বুঝবো কিভাবে ভাইয়া? প্লাস ধরেই চিন্তা করবা অলওয়েজ। ঠিক আছে, যদি না আচ্ছা টি সময় পরে তুমি অলওয়েজ ওই এ বিন্দুতে চিন্তা করবা। যদি তোমাকে বি বিন্দুটা ফিক্স না বলে দেয়, বি বিন্দুতে হলে কি হতো সেটা দেখাই দিছি। যদি টি সময় পরে কোথায় যাবে সেটা বলে না দেয়, তুমি অলওয়েজ এই বিন্দুটা চিন্তা করো, মানে পিক পয়েন্টের বিন্দুটা চিন্তা করে নিবা। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছো ফারুক? আচ্ছা, তো এখন দেখো এই সমীকরণটাকে আমি সাজালাম। এই যে টেন আলফাকে আগে আনলাম, এক্স কে পরে নিলাম, মাইনাসটা প্লাস করে এখানে ভিতরে মাইনাস রেখে এই এক্স স্কয়ার কে জাস্ট আলাদা করে লিখলাম, এই মাইনাস জি বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফাকে আলাদা করে লিখলাম। এই ভিতরের এই ব্র্যাকেটের অংশটাকে ধরলাম এ, এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে ধরলাম বি। তাহলে সুতরাং এক নম্বরে যদি এই মানগুলো বসাই কি আসবে দেখো, y ইকুয়াল কি আসবে দেখো। এক নাম্বার থেকে এখন কি পাবো আমরা, এক নম্বর থেকে আমরা এখন কি পাবো দেখো, y ইকুয়াল এই যে টেন আলফার জায়গায় আমরা a ধরবো, তাহলে ax প্লাস এটার জায়গায় আমরা কি ধরবো, b ধরবো, প্লাস bx স্কয়ার।
সো জানো বাবা এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ? এটা হইতেছে একটা পরাবৃত্তের সমীকরণ। তোমরা বড় হলে কনিক যখন পড়বা সেকেন্ড পেপারে তখন তোমরা পরাবৃত্ত পড়বা। সো এই যে এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। সো এই সমীকরণটা দেখো তো ax + bx স্কয়ার টাইপের না? আমাদের যে ইকুয়েশনটা আসলো এটা একটা তো প্রাস, এই প্রাসের যে ইকুয়েশনটা আসলো এটা একটা ax + bx স্কয়ার টাইপের ইকুয়েশন না? তো এই সমীকরণটা যদি ax + bx স্কয়ার টাইপের ইকুয়েশন হয় আমরা বলতে পারি সুতরাং প্রাসের গতিপথ একটা পরাবৃত্ত। ওকে, তাহলে লিখো অর্থাৎ প্রাসের গতিপথ একটি কি পরাবৃত্ত। অর্থাৎ প্রাসের গতিপথ একটি পরাবৃত্ত। ওকে, শেষ, চ্যাপ্টার শেষ। তো আজকে কোনো বাড়ির কাজ নাই, আজকে তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে পুরো চ্যাপ্টারের নোটটা, আজকে অনেক কিছু পড়াইছি একদম ডিটেইলে প্রত্যেকটা জিনিস, গতিবিদ্যার সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টটা পড়াইছি। নেক্সট ক্লাসে আমি আরো বিভিন্ন ধরনের কেস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমি প্রাসের তোমাদেরকে যতগুলা কেস পড়াবো তোমরা বইতেও পাবা না, কোথাও পাবা না, আমি তোমাদেরকে প্রাসের অতগুলা কেস পড়াবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা সুন্দর করে নোট করে, আজকের ক্লাস নোটটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক, আজকের ক্লাসটা সুন্দর করে নোট করে কোথায় সাবমিট করবা? আমাদের ফ্রি ফেসবুক গ্রুপে সাবমিট করবা। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলি, আজকের ক্লাসে একটা জিনিস খেয়াল করছো যে আজকের ক্লাসে কোনো গ্যাঞ্জাম হয় নাই? তোমরা কি জানো কারণটা কি? আজকের ক্লাসে কিন্তু কোনো গ্যাঞ্জাম হয় নাই। তোমরা বলো তো ভাইয়া কারণটা কি? অনেকজন ক্লাস করতেছে, আজকে 250 জনের উপরে ক্লাস করতেছে, কিন্তু কখন চিন্তা করে দেখছো যে কেন কোনো সিঙ্গেল গ্যাঞ্জাম হয়নি? কারণ ক্লাসের শুরু থেকে প্রথম আধা ঘন্টার মধ্যে যারা যারা গ্যাঞ্জাম করতেছিল 6 জন থেকে 7 জন তারা সবাই অটোমেটেড ব্যান হয়ে গেছে, বুঝতে পারছো? তো যেই কারণে এই 6 থেকে 7 জনকে আমরা আইডেন্টিফাই করছি। ওরা যখন প্রপারলি নামটা বলবো না যে 6 জন 7 জন ব্যান হইছো, তোমরা যদি ক্লাসের মধ্যে থাকো তাহলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাইয়া ভালো হয়ে যাও, ঠিক আছে? ভালো হইতে টাকা পয়সা লাগে না, ভালো হয়ে যাও, মনোযোগ দিয়ে ক্লাস করো, ঠিক আছে? তো এই 6-7 জন ব্যান হওয়ার পরে তোমরা জাস্ট আজকের ক্লাসের এনভায়রনমেন্টটাই দেখো, ফুল চেঞ্জ। আজকের ক্লাসের এনভায়রনমেন্টটা ফুল চেঞ্জ হয়ে গেছে। আমার আজকে ক্লাস নিয়ে আমার নিজেরও খুব ভালো লাগছে, বিকজ কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ডিস্ট্রাকশন নাই, সবাই প্রপার মনোযোগ সেট করতে পারছে, সবাই ক্লাস করতে পারছে। সবাই মনোযোগটা কেন দিতে পারছে? কারণ অমনোযোগ যারা সৃষ্টি করতেছে তাদেরকে অটোমেটিক্যালি ব্যান করে দেওয়া হয়েছে, এই কারণে সবার বাই ডিফল্ট মনোযোগ চলে আসছে। বুঝতে পারছো সিস্টেমটা সুন্দর না? তো যারা যারা আজকে ব্যান হইছো তাদেরকে রিকোয়েস্ট করব নেক্সট ক্লাসে যাতে তোমাকে ব্যান করতে না হয় এমন কোনো কার্যকলাপ করবা না। আমি আমার ক্লাস বিগত 8 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, তুমি আমার ক্লাসে মনোযোগ দিছো, ক্লাস বুঝতে পারো নাই, এরকম হয় না। নেহাত 2-1টা টপিক একটু কঠিন সমস্যা হতে পারে, বাট আমি কিন্তু বারংবার তোমাদেরকে রিপিট করে পড়াই, ঠিক আছে? কোথাও পড়াবে না তোমাকে রিপিট করে পড়াই, তারপরে তোমার প্রবলেম হলে আমরা আসি, কিন্তু ক্লাসের মধ্যে কোনো ধরনের গ্যাঞ্জাম আমরা কেউ মানবো না, কারণ তোমার একজনের কারণে বাকি 250 জনের ক্ষতি হোক সেটা আমরা চাই না। তো এই হচ্ছে আর কি অবস্থা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। এন্ড আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সবাই ক্লাস শেষে অবশ্যই ক্লাস ফিডব্যাকে জানাই দিবা। আজকের মতো এখানেই বিদায়, খোদা হাফেজ সবাইকে।